তাহলে দেখো আমরা প্রথমের ক্লাসে ট্যাক্সোনমির বেসিক বেসিক কনসেপ্টটা ট্যাক্সন, ক্যাটেগরি, অ্যানিমাল কিংডম, তার বেসিক ক্লাসিফিকেশন এই রিলেটেড প্রথম দিন আমরা পড়েছি। অ্যানিমাল কিংডমকে কতগুলো ফাইলামে কিভাবে ভাগ করা যায় সেটা আমরা পড়েছি। এই বেসিক ক্লাসিফিকেশনটা পড়েছি একদম আপ টু প্রোটোজোয়া থেকে ম্যামিলিয়া পর্যন্ত কিভাবে ক্লাসিফিকেশন হয়েছে সেটা পড়েছি। তারপরে আমরা আগের দিনের ক্লাসে প্রোটোজোয়া সম্পর্কে পড়লাম। প্রোটোজোয়া, তার ডিটেল ক্যারেক্টার, ক্লাসিফিকেশন, প্রোটোজোয়ার রিপ্রোডাকশন, লোকোমোশন, এই সব সম্পর্কে আগের দিন পড়েছি। আজকে আমরা এরপরে প্রোটোজোয়ার পরে যে মেটাজোয়া এবং তার মধ্যে যে ফাইলাম গুলো আছে পরিফেরা, নিডারিয়া, এগুলো পড়তে আস্তে আস্তে শুরু করব। তো একেবারে ডাইরেক্ট ফাইলামে যাওয়ার আগে আমাদের এদের কিছু ক্যারেক্টার সম্পর্কে একটু পড়তে হবে। কয়েকটা বেসিক জিনিস সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, যেমন বডি প্ল্যান, অ্যাক্সিস, সিলোম, সিমেট্রি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে একটু পড়তে হবে। তাহলে এই বেসিক জিনিস আমরা পড়েছি, প্রোটোজোয়া পড়েছি। আজকে এরপরে শুরু করবো আমরা কয়েকটা ফিচার্স দিয়ে। যেমন প্রথমেই দেখো বডি প্ল্যান এবং অ্যাক্সিস, এগুলো খুব সিম্পল ভাবে লেখার সেরকম কিছু দরকার নেই, জাস্ট ব্যাপারটা বুঝে বুঝে যাও। বেসিক জিনিস যেগুলো ক্লাসিফিকেশন পড়ার জন্য আমাদের লাগবে। তাহলে বডি প্ল্যান এবং অ্যাক্সিস ব্যাপারটা কি? না, আমাদের প্রত্যেকেরই বডিতে বা যে কোনো অ্যানিমাল বডিতে একটা বডি প্ল্যান থাকে। বডি প্ল্যান থাকে, যে ডরসাল প্ল্যান বা ভেন্ট্রাল প্ল্যান প্ল্যান বা ল্যাটারাল প্ল্যান। তাহলে টোটাল আমাদের বডি প্ল্যান কটা থাকে? বডি প্ল্যান থাকে আমাদের তিনটে। সেই তিনটে প্ল্যান কি কি? না, বডি প্ল্যানটা হতে পারে ডরসাল, অর্থাৎ আমাদের পিঠের দিক, ডরসাল সাইড, বা যে কোনো অর্গানিজমের পিঠের দিকের যে তল, সেই তলটাকে আমরা বলি ডরসাল প্ল্যান। যেদিকে মাউথ আছে বা পেটের দিকে, সেদিকটা হচ্ছে ভেন্ট্রাল প্ল্যান। আর দু সাইডে যে দুটো প্ল্যান আছে সেগুলোকে আমরা বলি ল্যাটারাল প্ল্যান। তাহলে এই যে ইনসেক্টটা, এর সাপেক্ষে যদি আমরা দেখি, এর এই উপরের দিকটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ডরসাল প্ল্যান, দু সাইডের এই দিকটা এবং এই দিকটা, এইটা হচ্ছে ল্যাটারাল প্ল্যান, আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ভেন্ট্রাল প্ল্যান। এখন এই মাছের ছবিটা যদি দেখি, তাহলে তার এই উপরের দিকটা এটা ডরসাল প্ল্যান, এটা ডরসাল প্ল্যান, নিচের দিকে এটা ভেন্ট্রাল প্ল্যান, এবং যেখানে ওর ল্যাটারাল লাইনটা আছে, অর্থাৎ দুটো সাইড একটা মাছকে রেখে দিলে যেভাবে অ্যাকচুয়ালি মাছটা পড়ে যায়, সেই প্ল্যানটা হচ্ছে তার ল্যাটারাল প্ল্যান। তাহলে আমাদের যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে আমরা জেনারেলি এই তিন রকমের প্ল্যান দেখতে পাই: ডরসাল, ভেন্ট্রাল এবং ল্যাটারাল। ঠিক আছে, এরপর আসি অ্যাক্সিস। তাহলে যে কোনো একটা অর্গানিজমের তার বডির সেন্টার দিয়ে যায় এমন কোন লাইনকে আমরা যদি ড্র করি, সেটা হচ্ছে তার অ্যাক্সিস। যেমন এই যে মাছটা, তার এটা যদি বডির সেন্টার হয়, তাহলে তার বডিতে আমরা দেখতে পাচ্ছি দু রকমের অ্যাক্সিস। একটা ডরসাল থেকে ভেন্ট্রাল গেছে, যেটাকে বলছি ডরসো ভেন্ট্রাল অ্যাক্সিস, যেটা বডিটাকে অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র ভাগে ভাগ করেছে। আবার একটা অ্যাক্সিস দেখছি যেটা অ্যান্টেরিয়র থেকে পস্টেরিয়রে গেছে, এবং সেটা বডিকে কখনো লেফট এবং রাইটে ভাগ করে, আবার কখনো ডরসাল, হ্যাঁ, ডরসাল এবং ভেন্ট্রালে ভাগ করে। তাহলে প্রথমে তো আমরা এইখানে দু রকমের অ্যাক্সিস দেখছি, প্ল্যান দেখলাম তিন রকমের: ডরসাল প্ল্যান, ভেন্ট্রাল প্ল্যান এবং ল্যাটারাল প্ল্যান। অ্যাক্সিস দেখবো দু রকমের: ডরসো ভেন্ট্রাল অ্যাক্সিস, যে অ্যাক্সিসটা ডরসাল থেকে ভেন্ট্রালে গেছে, আর অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস, অর্থাৎ যে অ্যাক্সিসটা অ্যান্টেরিয়র থেকে পস্টেরিয়র গেছে। বোঝা গেছে? এরপরে আমরা তাহলে দেখবো যে ডরসো ভেন্ট্রাল অ্যাক্সিস একটাই আছে, যেটা ডরসাল থেকে ভেন্ট্রালে গেছে এবং বডিকে যেটা অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র পোর্শনে ভাগ করেছে। এই যে এই মাছটার এই যে অ্যাক্সিসটা, যেটা বডিটাকে অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র দুটো ভাগে ভাগ করলো, এইটা হচ্ছে কি? না, আমাদের ডরসো ভেন্ট্রাল অ্যাক্সিস। এরপরে যে অ্যাক্সিসটা অ্যান্টেরিয়র থেকে পস্টেরিয়র পর্যন্ত যায়, আমরা তাকে বলছি অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস, বা সেটাই হচ্ছে লঙ্গিচুডিনাল অ্যাক্সিস। যেমন ডরসোভেন্ট্রাল অ্যাক্সিসটাকে আমরা হরাইজন্টাল অ্যাক্সিস বলি, সেরকম অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিসটাকে আমরা ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস বলি, বা এটাকে আমরা বলি ফ্রন্টাল অ্যাক্সিস। তাহলে এই যে আহ, আহ, যেটা অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস,
সেই অ্যাক্সিসটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। দু রকমের আছে, কিরকম না, একটা হচ্ছে তার বেসিক্যালি লঙ্গিটিউডিনাল, আর অন্যটা হচ্ছে স্যাজিটাল। তাহলে ডরসো ভেন্ট্রাল যেটা সেটাই হরাইজন্টাল, আর অ্যান্টেরিও পস্টেরিয়র অ্যাক্সিস যেটা সেটা আবার দু রকমের, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল বা ফ্রন্টাল অ্যাক্সিস, আর একটা হচ্ছে স্যাজিটাল। তাহলে এই দুটো আমাদেরকে বুঝতে হবে। দেখো এই যে নিচে দুটো ছবি আছে, একটা মাছের ছবি একটা হিউম্যানের ছবি, মানে জাস্ট একটা ডায়াগ্রাম করা আছে। তো আমরা এই মাছটাকে যদি এই বরাবর ব্লেডটাকে রেখে যদি আমরা, বা যদি ব্লেডটাকে এইভাবে না রাখি, জাস্ট এই বরাবর ব্লেডটাকে রাখলাম, ধরো দিয়ে কাটলাম, তাহলে এই অ্যাক্সিস দিয়ে যদি বডিটাকে ভাগ করি, তাহলে বডির একটা ডরসাল সাইড পাবো, একটা ভেন্ট্রাল সাইড পাবো। বোঝা গেছে? আবার এই হিউম্যানের বডিটাকে দেখো, এইটাকে যদি এই বরাবর যেভাবে আছে এই বরাবর যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে আমরা একটা রাইট সাইড একটা লেফট সাইড পাবো। তাহলে আমার জাস্ট আমাকে দেখো, উম, আমার ছবিটাতে দেখো, ভিডিওতে দেখো, যে আমি অ্যান্টেরিয়র থেকে পস্টেরিয়র দিকে একটা অ্যাক্সিস, অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস, এটাকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কিনা যে অ্যাক্সিসটা আমি হাতটাকে এইভাবে রাখছি, এই বরাবর যদি হাতটাকে আমার বডিটাকে কাটা হয়, তাহলে বডির দুটো হাফ হবে, একটা লেফট একটা রাইট, এবং বডিটা দুভাগে সমান সমান ভাগ হয়ে যাবে। আবার যদি আমি ব্লেডটাকে এইভাবে রেখে কাটি, তাহলেও বডিটা অ্যান্টেরিয়র পস্টেরিয়র বরাবর ভাগ হবে, একটা ভেন্ট্রাল দিক পাবো একটা ডরসাল দিক পাবো। বোঝা গেছে? তাহলে এই যে যে অ্যাক্সিস দিয়ে বডিটাকে কাটলে আমরা লেফট এবং রাইট দুটো ভাগ পাবো, সেই অ্যাক্সিসটাকে বলা হয় স্যাজিটাল অ্যাক্সিস। আর যে অ্যাক্সিস দিয়ে কাটলে পরে আমরা দুটো ভাগ পাবো, কি কি না, ডরসাল এবং ভেন্ট্রাল, সেই অ্যাক্সিসটাকে বলা হয় লঙ্গিচুডানাল অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিস টোটাল হচ্ছে তিন রকমের: ডরসো ভেন্ট্রাল বা হরাইজন্টাল অ্যাক্সিস, যেটা বডিকে অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়রে ভাগ করে; লঙ্গিচুডানাল বা ফ্রন্টাল অ্যাক্সিস, যেটা বডিকে ডরসাল এবং মানে ডরসাল এবং ভেন্ট্রালে ভাগ করে; আর একটা হচ্ছে স্যাজিটাল অ্যাক্সিস, যেটা বডিকে লেফট এবং রাইটে ভাগ করে। বোঝা গেছে? তাহলে এই যে তিনটে অ্যাক্সিস, একটা হচ্ছে ডরসোভেন্ট্রাল বা হরাইজন্টাল অ্যাক্সিস, একটা লঙ্গিচুডানাল অ্যাক্সিস, একটা স্যাজিটাল অ্যাক্সিস। তাহলে এই হচ্ছে বডি প্ল্যান আর অ্যাক্সিস। এরপর আমরা দেখবো এই অনুযায়ী সিমেট্রি। দেখো সিমেট্রি ব্যাপারটা কি না, যে বডিটাকে আমরা অন্তত একটা অ্যাক্সিস দিয়ে কাটলে পরে দুটো ইকুয়াল হাফস পাওয়া যাবে। যেমন এই একটা স্ট্রাকচার, একে যদি আমরা দু এই বরাবর ভাগ করি, মেবি ধরো ধরে নাও এই দুটো একটা রাউন্ড স্ট্রাকচার, এবং দুটো যদি ইকুয়াল হাফস পাওয়া যায়, তখন আমি বলবো যে এই স্ট্রাকচারটার মধ্যে সিমেট্রি আছে। আবার মনে করি এরকম একটা স্ট্রাকচার, ইরেগুলার শেপেড স্ট্রাকচার, যাকে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলেও দুটো ইকুয়াল হাফস পাওয়া যায় না, তখন তার বডিটাকে বলবো অ্যাসিমেট্রিক বডি। তাহলে সিমেট্রি আছে কিনা সেই অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করছি। কিছু বডি হচ্ছে সিমেট্রিক, যাদের মধ্যে সিমেট্রি আছে, অর্থাৎ যে কোনো একটা অ্যাক্সিস দিয়ে, অন্তত যে কোনো একটা অ্যাক্সিস দিয়ে কাটলে দুটো ইকুয়াল হাফসে ভাগ করা যাবে। আর একটা হচ্ছে কি না, অ্যাসিমেট্রিক বডি, যাকে আমরা কোনো অ্যাক্সিস দিয়ে কাটলেও দুটো সিমেট্রিক বা দুটো সমান বা ইকুয়াল হাফস পাওয়া যাবে না, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক বডি। এরপরে যারা সিমেট্রিক, তাদের আবার বিভিন্ন রকমের সিমেট্রি আছে। যেমন কতগুলো অ্যাক্সিস দিয়ে কাটলে পরে ইকুয়াল হাবস পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী ডিফারেন্ট টাইপস অফ সিমেট্রি। যেমন দেখো রেডিয়াল সিমেট্রি। তা রেডিয়াল সিমেট্রি কি না, যদি আমরা কোনো একটা স্ট্রাকচারকে, এই যে তিনটে অ্যাক্সিস বললাম, ডরসোভেন্ট্রাল, হরাইজন্টাল, অ্যান্টেরিয়র পস্টেরিয়র, এই তিনটে অ্যাক্সিসের কোনো একটা অ্যাক্সিস দিয়ে কাটলেও, এনি অ্যাক্সিস কোনো একটা অ্যাক্সিস দিয়ে কাটলেই আমরা দুটো ইকুয়াল হাবস পাই, সেই সমস্ত স্ট্রাকচারকে আমরা বলবো যে তারা হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক। যেমন আমি দেখাচ্ছি, এই ধরো একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, উপর নিচ যদি দুটো একই হয়, একই রকম, তাহলে একে আমরা এই বরাবর কাটলে দুটো ইকুয়াল হাবস পাবো। ব্লেডটাকে উপরে এইভাবে রেখে যদি এই বরাবর কাটা হয়,
তাহলেও দুটো ইকুয়াল হাফস পাবো। আর যদি আমি হরাইজন্টাল অ্যাক্সিস দিয়ে এইখানে কাটি, তাহলেও এটা একটা দুটো ইকুয়াল হাফস পাবে। বা একটা এরকম রাউন্ড শেপেড স্ট্রাকচার, তাকে এই বরাবর কাটি, আর এই বরাবর কাটি, আর এই বরাবর কাটি, যে কোনো অ্যাক্সিস বরাবর কাটলেই দুটো ইকুয়াল হাফস পাওয়া যাবে। তখন এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি রেডিয়ালি সিমেট্রিক। যেমন আমাদের অ্যানিমাল কিংডমের মধ্যে পরিফেরা এবং ইকাইনোডার্মাটার বেশ কিছু স্পিসিসের মধ্যে রেডিয়ালি সিমেট্রিক বডি দেখতে পাওয়া যায়। প্রোটোজোয়ার ক্ষেত্রে জেনারেলি আমরা আগের দিন যে পড়লাম, প্রোটোজোয়া অ্যামিবা তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা প্রোটোজোয়া, জেনারেলি ইরেগুলার শেপেড বডি। একটা মাত্র দেখেছিলাম 8 ফ্ল্যাজেলেটস, জিয়াডিয়া, যার মধ্যে বায়োলেটারালি সিমেট্রিক ছিল। এবার আমরা যদি প্যারামেসিয়াম দেখি, ইউগ্লিনা দেখি, তাদের একটা ডিফাইন্ড শেপ আছে। কেউ হয়তো স্লিপার শেপেড, কেউ হয়তো লাইক স্পিন্ডল, ডিফারেন্ট টাইপ অফ শেপ আছে, বাট ওরকম ভাবে সিমেট্রি ডিফাইন করা যায় না। আমরা অ্যাজ এ হোল বলতে পারি যে অল প্রোটোজোয়ান্স আর জেনারেলি ইরেগুলার শেপেড অর অ্যাসিমেট্রিক। তো সেইখান থেকে যখন পরিফেরা আসছে, তখন পরিফেরার মধ্যে একটা রেডিয়াল সিমেট্রি দেখা যাচ্ছে। এবং বেশ কিছু পরিফেরা আছে যাদের মধ্যে অ্যাসিমেট্রিক বডি, যাদের কোনো সিমেট্রি নেই, ইরেগুলার শেপেড বডি। আমরা পরিফেরা ক্লাসিফিকেশন পড়তে গিয়ে দেখবো পুরো একটা ক্লাস ডেমোস্পঞ্জি, তাদের মধ্যে যত সমস্ত অর্গানিজম আছে প্রায় তারা হচ্ছে ইরেগুলার শেপেড বডি। সো যেটা বলছিলাম যে তাহলে যে সমস্ত অর্গানিজমের বডিকে আমরা যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে পরে দুটো ইকুয়াল হাবস পাওয়া যাবে, তাদেরকে আমরা বলবো রেডিয়ালি সিমেট্রিক। জেনারেলি আমরা মনে রাখবো যে রেডিয়ালি সিমেট্রিক দেখতে পাওয়া যায় পরিফেরার ক্ষেত্রে এবং ইকানোডার্মাটার ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে রেডিয়ালি সিমেট্রি দেখতে পাওয়া যায়। এর সাথে সাথে আর একটা সিমিলার আছে, স্ফেরিক্যাল সিমেট্রি। তো একটা আমরা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে বা রাউন্ড শেপেড স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা রেডিয়াল ভাবছি, সেটাই যদি একটা স্ফিয়ার বা গোলক হয়, তাহলে তাকেও যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে পরে ইকুয়াল হাফস পাওয়া যাবে। তখন তার ক্ষেত্রে সিমেট্রিটা আমরা বলছি স্ফেরিক্যাল সিমেট্রি। তো সেটা ওয়ান টাইপ অফ রেডিয়াল সিমেট্রির মধ্যেই পড়ছে। এরপর আসছে আমরা বাই রেডিয়াল সিমেট্রি। তো এখানে কি আমরা দুটো অ্যাক্সিস দিয়ে কাটতে, তিনটে অ্যাক্সিস দিয়ে কাটলে বা যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে পরে আমরা ইকুয়াল হাফস পাবো না। দুটো অ্যাক্সিস, কোন দুটো অ্যাক্সিস? না, দুটো যে অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস আছে, সেই দুটো অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস দিয়ে কাটলেই আমরা ইকুয়াল হাফস পাবো, অর্থাৎ আইদার লঙ্গিচুডিনাল অর স্যাজিটাল। যেমন আমরা যদি একটা কার বডি দেখুন, একটা আমরা নিডারিয়া, তো তাদের ক্ষেত্রে এরকম কি আছে না, বডিতে একটা মাউথ, তারপরে এরকম একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার এদের ক্ষেত্রেও, কিন্তু এই মাউথের আশেপাশে এরকম ভাবে টেন্টাকেলস আছে, যেটা পরিফেরাতে ছিল না। তো এখন একে যদি আমি অ্যাক্সিস দিয়ে কাটি, তাহলে একে আমি এই লঙ্গিচুডিনাল অ্যাক্সিস দিয়ে কাটলে, বা এটা স্যাজিটাল অ্যাক্সিস হলো, এই স্যাজিটাল অ্যাক্সিস দিয়ে কাটলে দুটো ইকুয়াল হাফস পাবো। আবার যদি উল্টো দিকে ব্লেডটাকে এইভাবে রেখে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে লঙ্গিচুডিনাল অ্যাক্সিস আর আমাদের স্যাজিটাল অ্যাক্সিস এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। দেখো এইটা, মানে এটা যদি একটা অ্যাক্সিস হয়, তাহলে আর একটা অ্যাক্সিস হচ্ছে তার সাথে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। মানে একবার ব্লেডটা আমরা এইভাবে চালাবো, তাহলে একবার ব্লেডটা এইভাবে চালাবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো এই দুটো অ্যাক্সিস যে কোনো একটা দিয়ে যদি আমরা কাটি, যে ধরো আমি কাটলাম যে লঙ্গিচুডাল স্যাজিটাল অ্যাক্সিস দিয়ে, যেটা বডিকে লেফট এবং রাইটে ভাগ করবো, বা আমি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটলাম ঘুরিয়ে এইভাবে, দিয়ে বডিটাকে এইটাকে যদি আমি নিচের দিকে টেনে নামাই, কাটি এই বরাবর, তাহলে কি দুটো ইকুয়াল হাফস হবে, এইদিকে একটা ওইদিকে একটা। তাহলে দুটো অ্যাক্সিস, দুটোই অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস, একটা স্যাজিটাল একটা লঙ্গিচুডিনাল, এই দুটো দিয়ে কাটলে ইকুয়াল হাফস পাচ্ছি। কিন্তু দেখো আমরা যদি হরাইজন্টাল অ্যাক্সিস দিয়ে কাটি বা ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস দিয়ে কাটি, তাহলে কিন্তু একটা অ্যান্টেরিয়র একটা পস্টেরিয়র পাওয়ার কথা। এই দুটো, একটা অ্যান্টেরিয়র একটা পস্টেরিয়র, এই দুটো কিন্তু ইকুয়াল হচ্ছে না। একদিকে মাউথ আছে, একদিকে মাউথ নেই, একদিকে টেন্টাকলস আছে, একদিকে টেন্টাকলস নেই। তাহলে এই যে আমরা সিমেট্রিটা দেখলাম যে যে কোনো অ্যাক্সিস দিয়ে বা তিনটে অ্যাক্সিস দিয়ে আমরা সিমেট্রিক দুটো ইকুয়াল হাফস পাচ্ছি না কাটলে পরে, অনলি দুটো অ্যাক্সিস দিয়ে পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে বাই রেডিয়াল সিমেট্রি। তাহলে এখানে
একটা জিনিস খেয়াল করো যে এই যে সিমেট্রিটা প্রিসাইজড হলো, রেডিয়াল সিমেট্রি থেকে বাইরেডিয়াল সিমেট্রি হলো, এর ফলে কি হলো বা কেন এটা হলো? কারণ এর মধ্যে আমরা দেখছি নিউ অর্গানাইজেশন হচ্ছে, মাউথ ফর্ম করেছে, টেন্টাকেলস অ্যারাইজ করেছে, নতুন অর্গান তৈরি হচ্ছে বলে কিন্তু সিমেট্রিটা প্রিসাইজড হয়ে গেল। তাহলে আমরা ইভলিউশনের সিমেট্রি ইভলিউশন পড়তে গিয়ে এটাই পড়বো যে যত অ্যানিমাল কিংডম মডিফাইড হয়েছে, যত উন্নত হয়েছে, যত তার মধ্যে ডিফারেন্ট অর্গান ডেভেলপ করেছে, তার এক্সটার্নাল মরফোলজিক্যাল মেনলি অর্গানস যত ডেভেলপ করেছে, তত তার সিমেট্রিটা প্রিসাইজড হয়েছে। সে ইরেগুলার থেকে রেডিয়াল, রেডিয়াল থেকে বাইরেডিয়াল, এবং এরপরে আমরা দেখবো সে তার মধ্যে আরো ডিফারেন্ট অর্গানাইজেশন হওয়ার কারণে তার লিম্ব ডেভেলপ করেছে, হাত পা ডেভেলপ করেছে, তার মধ্যে বিভিন্ন ফেসিয়াল স্ট্রাকচার ডেভেলপ করেছে। কখনো কারো ক্ষেত্রে আই স্পট তৈরি হচ্ছে, তো কারো ক্ষেত্রে ইয়ার তৈরি হচ্ছে, আমাদের ক্ষেত্রে আরো অনেক কিছু ডেভেলপ করে গেছে। তো এই অর্গানাইজেশন হওয়ার কারণে সিমেট্রিটা আরো প্রিসাইজড হয়ে গেছে। তাকে শুধু অনলি একটা অ্যাক্সিস দিয়ে কাটলেই দুটো ইকুয়াল হাবস পাবো, তখন সেই সিমেট্রি হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। কারণ যে অ্যাক্সিসটা দিয়ে কাটবো কাটবো এবং সেটা দিয়ে কাটলে সমান অ্যাক্সিস পাবো, সেই অ্যাক্সিসটা হচ্ছে সাজিটাল অ্যাক্সিস। এবং ওই অ্যাক্সিস দিয়ে কাটার পরে যে দুটো ইকুয়াল হাবস পাবো সেগুলো হচ্ছে দুটো ল্যাটারাল হাবস, একটা লেফট একটা রাইট, দুটো পার্সিও, দুটো দুটো পাস বা দুটো ল্যাটারাল সাইডকে দুটো পাবো। সেই জন্য সিমেট্রিটাকে আমরা বলছি বাই ল্যাটারাল সিমেট্রি। তাহলে এরপরে বাই রেডিয়ালের পরে যে সিমেট্রিটা আসছে সেটা হচ্ছে কি না বাই ল্যাটারাল সিমেট্রি। এটা আমরা আরো হায়ার অর্গানিজমের ক্ষেত্রে পাবো। তাহলে বাই রেডিয়াল কার ক্ষেত্রে পাওয়া যায় না, নিডারিয়া আর টিনোফোরা। এরপরে যখন এই প্ল্যাটিয়াল মিন্থিস চলে আসলো, তার মধ্যে আমরা দেখবো যে প্ল্যাটিয়াল মিন্থিসের মধ্যে আই স্পট ডেভেলপ করছে, হেড লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে। আমরা যদি প্ল্যানেরিয়া দেখি, সব থেকে প্রিমিটিভ একটা প্ল্যাটিহেলমিনথ, এরকম তার একটা হেড লাইক স্ট্রাকচার আছে, একটা বডি আছে, দুটো আই স্পট লাইক স্ট্রাকচার আছে। আমরা যদি টিনিয়া সোলিয়াম দেখি, তাহলে দেখবো এরকম একটা নেক আছে, নেকের মধ্যে হেড বা স্কোলেক্স আছে, তারপরে স্ট্রোবাইলা আছে। অর্থাৎ বডিতে একটা মিনিমাম লেভেলে সেফালাইজেশন বা হেড ফরমেশন দেখা যাচ্ছে। অর্থাৎ নিউ অর্গানাইজেশন হচ্ছে, অর্গান ফরমেশন হচ্ছে। যত অর্গান ডেভেলপ করবে তত তার সিমেট্রিটা প্রিসাইজড হোক, তত সে আস্তে আস্তে বাইলেটারাল সিমেট্রি দিকে শিফট করে যাবে। যে দেখা যাবে যে এত অর্গান হয়ে গেছে, তাকে যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে আর ইকুয়াল হাবস পাওয়া যাচ্ছে না। এখন একে এই যে প্ল্যানেরিয়াটা আঁকলাম, একে যদি শুধু এই অ্যাক্সিস দিয়ে কাটি তাহলে দুটো ইকুয়াল হাবস পাবো। হিউম্যান বডি শুধুমাত্র সাজিটাল অ্যাক্সিস কাটলে দুটো ইকুয়াল হাবস পাওয়া যাবে। আমরা উল্টো দিকে যেটা লঙ্গিচুডাল দেখাচ্ছিলাম বাইরে দেখাতে, এই দিয়ে কাটলে কিন্তু আর পাবো না। ডরসাল সাইড ভেন্ট্রাল সাইড এখন আলাদা হয়ে গেছে। ডরসাল সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই, ভেন্ট্রাল সাইডে আই স্পট ডেভেলপ করছে, কারো ক্ষেত্রে ডরসাল সাইডে আই স্পট ডেভেলপ করছে, আমাদের ক্ষেত্রে যেমন ভেন্ট্রাল সাইডে আই, মাউথ, নিও নোজ আছে। তো আমাদের এখন ডরসাল ভেন্ট্রাল আলাদা হয়ে গেছে। তাহলে এই যে ডিফারেন্ট অর্গানাইজেশন হচ্ছে, নতুন নতুন অর্গান ফরমেশন হচ্ছে, এই জন্য সিমেট্রিটা আস্তে আস্তে বাইরেডিয়াল থেকে বাইলেটারাল সিমেট্রি। এবং যত সমস্ত প্ল্যাটিহেলমিনস থেকে শুরু করে, ফ্রম প্ল্যাটিহেলমিনস টু একদম ম্যামেলিয়া পর্যন্ত, যে কোনো অনলি ওয়ান অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা হচ্ছে কি না স্যাজিটাল অ্যাক্সিস। সেই স্যাজিটাল অ্যাক্সিস দিয়ে কাটলেই দুটো ল্যাটারাল ইকুয়াল হাবস পাওয়া যায় এবং সবার মধ্যে বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, এক্সেপ্ট ইকাইনোডার্মাটা, যার মধ্যে রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে সিমেট্রি। বোঝা গেছে? এরপরে আমরা পড়বো জার্ম লেয়ার সম্পর্কে। তাহলে আমরা প্রথমে কি পড়লাম না, বডি প্ল্যান, অ্যাক্সিস, তারপরে সিমেট্রি, এরপরে 3 নম্বর ফিচার্স হিসেবে পড়বো জার্ম লেয়ার, এবং 4 নম্বর ফিচার্স হিসেবে তারপরে পড়বো সিলম। তো জার্ম লেয়ার কি জিনিস না, আমরা যদি একটু ডেভেলপমেন্ট লক্ষ্য করি তাহলে দেখবো আমাদের প্রত্যেকেরই বা যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে কিভাবে তার অরিজিন হয় না, স্পার্ম এবং ওভাম, দুটো গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট। এই মেল এবং ফিমেল গ্যামেট এই দুটো ফার্টিলাইজ করলে পরে জাইগোট তৈরি হয়। সেই জাইগোটের ক্লিভেজ হয়, এবং ক্লিভেজ হলে সেখান থেকে 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ করতে করতে মরুলা বলে একটা স্টেজ তৈরি হয়।
মরুলার পর একটা স্টেজ তৈরি হয় যার নাম ব্লাস্টুলা, যার মাঝখানে একটা ক্যাভিটি থাকে যার নাম ব্লাস্টোসিল, এবং তাকে ঘিরে একটা সিঙ্গেল সেলের লেয়ার থাকে। এরপরে কি হয় না, গ্যাস্ট্রুলেশন। এরপরে তৈরি হয় গ্যাস প্রসেস, যেটা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। তো এই গ্যাস্ট্রুলেশনে দেখলে আমরা দেখবো যে এই আউটার লেয়ারটা ভিতরে ঢুকছে, ব্লাস্টোসিলের মধ্যে ঢুকছে, দিয়ে একটা লেয়ার, যদি সেন্টারকে ঘিরে একটা লেয়ার ছিল, এখন আস্তে আস্তে সেন্টারকে ঘিরে প্রথমে দুটো লেয়ার, তারপরে আরো সেল ঢুকতে ঢুকতে আলটিমেটলি সেন্টারকে ঘিরে তিনটে লেয়ার তৈরি হোক। আমরা একটু যদি গ্যাস্ট্রুলেশনটা লক্ষ্য করে দেখবো, প্রথমে এরকম একটা স্ট্রাকচার ছিল, দিয়ে এইখান থেকে ইনভেজিনেট করে সেল ঢুকছে, আস্তে 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 ভিতরে গিয়ে একটা লেয়ার তৈরি করলো। তাহলে প্রথমের ছবিটা যদি আমরা দেখি, এরকম ছিল, এটা সেন্টার, একে ঘিরে একটাই লেয়ার ছিল। এখন এটা যদি সেন্টার হয়, একে ঘিরে দুটো লেয়ার, আরো বেশ কিছু সেল একে ঘিরে ভেতরে এখানে ঢুকতে শুরু করলো। তো এখন যে তিনটে লেয়ার তৈরি হলো, এই তিনটে লেয়ার হচ্ছে, এই সবই সেল দিয়ে তৈরি, বাইরেটাও সেল দিয়েছিল, এখন এগুলো সব সেল দিয়ে তৈরি। এই যে লেয়ার তিনটে হলো, এই লেয়ার গুলো হচ্ছে জার্ম লেয়ার। তো এই যে ক্যাভিটিটা, এটা ছিল ব্লাস্টোসিল। লক্ষ্য করো, ব্লাস্টোসিলটা আস্তে আস্তে ভর্তি হয়ে গেল সেল দিয়ে। তো এখন এটাকে যদি আমরা সেন্টার ধরি, তাকে ঘিরে প্রথম যে লেয়ার, দিস ইজ এন্ডোডার্ম, তারপরে মাঝখানে যে লেয়ার, দিস ইজ মেসোডার্ম, এবং সব থেকে বাইরে আউটার মেশ লেয়ার, দিস ইজ হচ্ছে এক্টোডার্ম। এই তিনটে জার্ম লেয়ার তৈরি হয়। তাহলে আমরা এই ছবিতে ফিরে আসি, এই সেন্টার যদি দেখি, তাহলে ব্লাস্টোসিলটা দেখো, ব্লাস্টোসিলের মধ্যে সেলগুলো ঢুকছে, ব্লাস্টোসিলটা এখন ভর্তি হয়ে গেছে। সব থেকে বাইরে যে লেয়ারটা ছিল সেটা আছেই এক্টোডার্ম, সব থেকে ভিতরে যে রেড কালারের লেয়ারটা করেছি সেটা হচ্ছে এন্ডোডার্ম, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মেসোডার্ম। আর এখন নতুন যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে, যেটা এন্ডোডার্মের ভিতরে, এই ক্যাভিটি আর ব্লাস্টোসিল লক্ষ্য করে দুটো আলাদা। আমি যে ছবিটা আঁকছি সেটা একবার দেখো, তাহলেই বুঝতে পারবে যে ছিল এরকম, এটা ব্লাস্টোসিল ছিল, আস্তে আস্তে সেল ভিতরে ঢুকছে। এখন এই যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে, এইটা এইটা বড় হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করলো, আর ব্লাস্টোসিলটা ফিল্ড হয়ে গেল সেল দিয়ে বাইরে থেকে আবার ঢুকতে ঢুকতে। এখন এই যে ক্যাভিটিটা, এর নাম হচ্ছে আর্কেন্টেরন, এবং এই স্ট্রাকচারটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে আমাদের এই যে গ্যাস্ট্রুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলেশনের প্রসেসের মাধ্যমে গ্যাস্ট্রুলা তৈরি হলো, তার ভেতরে সব থেকে ভেতরে উইদিন এন্ডোডার্ম যে ক্যাভিটিটা আছে, সেই ক্যাভিটিটাকে আমরা বলছি আর্কেন্টেরন। আর্কেন্টেরন শব্দটাকে ভাঙলে দুটো শব্দ পাই, আর্কি বা প্রিমিটিভ, এবং এন্টেরন বা ডাইজেস্টিভ ট্র্যাক বা পরিপাক নালী। তাহলে যে প্রিমিটিভ টিউব থেকে নেক্সট পরবর্তীকালে ফিউচারে এন্টেরন বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট তৈরি হবে, সেইটাই হচ্ছে কি না আর্কেন্টেরন। এবং আর্কেন্টেরন দেখো আউটার এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড একটা অ্যাপারচার দিয়ে, প্রথম থেকে গ্যাস্ট্রুলেশনের প্যাটার্নে অ্যাপারচারটা তৈরি হচ্ছে। এই অ্যাপারচারটাকে কি বলে, ব্লাস্টোপোর। তাহলে আমরা পরবর্তীকালে দেখব এই ব্লাস্টোপোর থেকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তো দুটো ওপেনিং, মাউথ আর অ্যানাস। পরবর্তীকালে দেখবো এই ব্লাস্টোপোর থেকে কারো কারো ক্ষেত্রে মাউথ তৈরি হয়, কারো কারো ক্ষেত্রে অ্যানাস তৈরি হয়, সেটা আমরা পরে একটু পরেই দেখব। তো এই হচ্ছে তাহলে জার্ম লেয়ার, তিনটে জার্ম লেয়ার, সব থেকে বাইরে থাকে এক্টোডার্ম, তারপরে মেসোডার্ম, তারপরে এন্ডোডার্ম। সো এখন আমরা যদি একটা ফুললি ফর্ম অ্যানিমেলের বডি, ধরো এটা একটা আর্থওয়ার্ম, তার বডিকে যদি এইভাবে ক্রস সেকশন করি, তাহলে দেখবো তার বডিতে সব থেকে বাইরে একটা লেয়ার আছে এক্টোডার্ম, সব থেকে ভেতরে একটা লেয়ার আছে এন্ডোডার্ম, আর মাঝখানে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে কি না মেসোডার্ম। বোঝা গেছে? তাহলে এই তিনটে জার্ম লেয়ার, এই হচ্ছে জার্ম লেয়ার। এরপর আমরা সিলোমে আসবো। তাহলে জার্ম লেয়ার বোঝা গেছে যে আমাদের প্রত্যেকের এই বডি তিনটে লেয়ার দিয়ে তৈরি, সব থেকে আউটার মোস্ট লেয়ার এক্টোডার্ম, তারপরে সব থেকে ইনার মোস্ট হচ্ছে এন্ডোডার্ম, আর এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে আছে মেসোডার্ম। এই জার্ম লেয়ারটা তৈরি হয় অ্যাট দ্য টাইম অফ গ্যাস্ট্রুলেশন, এবং জার্ম লেয়ার তৈরির কারণ হচ্ছে এর নামের মধ্যেই লুকিয়ে আছে, জার্ম লেয়ার। অর্থাৎ একটা সিড যেমন জার্মিনেট করে হোল ট্রি তৈরি করে, এই লেয়ার গুলো থেকেই সেরকম ভাবে আমাদের সমস্ত অর্গান তৈরি হয়। যেমন আমরা জানি আমাদের আউটার সমস্ত স্কিন, হেয়ার, নেইলস, এবং নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পাইনাল কর্ড, এভরিথিং
ফর্মস ফ্রম দ্য এক্টোডার্ম। আমাদের ব্লাড ভাস্কুলার সিস্টেম, কিডনি, মাসেলস, বোনস, যা কিছু আছে বডির ইন্টারনাল স্ট্রাকচার, সব তৈরি হয় কোথা থেকে? মেসোডার্ম থেকে। আর ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড লাংস তৈরি হয় কোথা থেকে? এন্ডোডার্ম থেকে। তাহলে এই জন্যই এই তিনটে লেয়ার প্রথমে তৈরি হয়, দিয়ে সেই লেয়ার থেকে অর্গানোজেনেসিসের মাধ্যমে ডিফারেন্ট অর্গান তৈরি হয়। বোঝা গেছে? ওই জন্য এই লেয়ারগুলোর নাম হচ্ছে জার্ম লেয়ার। এরপরে আমরা আসছি সিলোম। তাহলে আমরা যদি প্ল্যাটিহেলমিনথিস পর্যন্ত দেখি, তাহলে দেখবো যে সিলোম বলে কিছু নেই, বা বডি ক্যাভিটি বলে কিছু নেই। অ্যানেলিডাতে দেখা গেল যে এক ধরনের বডি ক্যাভিটি দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলছি সিলোম। তো সিলোমটা তাহলে কি জিনিস? সিলোম না, সিলোম আমরা কাকে বলি না, একটা বডি ক্যাভিটিকে। কেমন বডি ক্যাভিটি? না, যে বডি ক্যাভিটিটা কমপ্লিটলি আউটলাইন্ড বাই মেসোডার্ম। এইখানটা একটু প্রবলেম করে, এটা ডি। কমপ্লিটলি আউটলাইন্ড বাই মেসোডার্ম, বা আমরা খুব সিম্পল বলতে পারি অর মেসোডার্মাল ক্যাভিটি। এই ক্যাভিটি লোকেটেড ইন মেসোডার্ম। তাহলে আমরা যদি একটা ক্রস সেকশন দেখি, যে একটা আর্থওয়ার্ম অ্যানালিড যার মধ্যে সিলোম আছে, তো এর যদি আমরা একটা ক্রস সেকশন দেখি, তাহলে কেমন দেখবো? না, সব থেকে বাইরে একটা লেয়ার এক্টোডার্ম, সব থেকে ভিতরে একটা লেয়ার এন্ডোডার্ম, এবং মাঝখানে আছে মেসোডার্ম। সেই মেসোডার্মের মাঝখানে এরকম কিছু ক্যাভিটি আছে। তো এই যে ভরাটটা যেটা করলাম, এটা হচ্ছে ধরো মেসোডার্ম, ফিল করে দিলাম যেটা মেসোডার্ম। তাহলে এই যে দুটো ক্যাভিটি আছে মেসোডার্মের মাঝখানে, এই ক্যাভিটিটাকে বলছে সিলম। তাহলে ধরো এটা এন্ডোডার্ম সব থেকে ভিতরে আছে, আর এটা এক্টোডার্ম সব থেকে আউটার মোস্ট। মাঝখানে ব্লু কালারেরটা হচ্ছে মেসোডার্ম। তো এই ব্লু কালারের মেসোডার্মের মাঝখানে যে ক্যাভিটিটা আছে, সেই ক্যাভিটিটা হচ্ছে কি না সিলম। তাহলে এই যে ক্যাভিটিটা, বা এই যে ক্যাভিটি, দিস ইজ সিলম। লক্ষ্য করো এর চারদিকে কি আছে? মেসোডার্ম আছে, সব চারদিকেই। যে কোনো দিক দেখি কমপ্লিটলি আউটলাইন বাই মেসোডার্ম। এই ধরনের ক্যাভিটিকে আমরা বলি সিলম। ঠিক আছে, এরকম ক্যাভিটিকে বলা হয় সিলম। তাহলে আমরা যদি দেখি যে প্রোটোজোয়া, তার তো একটাই সিঙ্গেল সেল। পরিফেরা, এদের দুটো জার্ম লেয়ার থাকে। এদের এক্টোডার্ম থাকে, এন্ডোডার্ম থাকে, মেসোডার্ম এদের থাকে না। তাহলে এই রিলেটেড একটা ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা একটু পরে দেখি। আচ্ছা, ওইটা শুরু করা যাক, তারপরে বাকিটাতে ফিরে আসছে। হুম, আমরা যদি অ্যানিমাল কিংডমকে ক্লাসিফাই করি নাম্বার অফ সেল অনুযায়ী, তাহলে দুটো, যারা এককোষী ইউনিসেলুলার তারা হচ্ছে প্রোটোজোয়া, যারা মাল্টিসেলুলার তারা হচ্ছে মেটাজোয়া। এখন যারা মেটাজোয়া তাদেরকে আবার নাম্বার অফ জার্ম লেয়ার অনুযায়ী ভাগ করা যায়, যে যাদের ক্ষেত্রে শুধুমাত্র এক্টোডার্ম এবং এন্ডোডার্ম আছে, অর্থাৎ এরকম একটা সিঙ্গেল সেল লেয়ার ছিল, সেখান থেকে জাস্ট দুটো লেয়ার হয়েছে, এরকম নো মেসোডার্ম, মাঝখানে কোনো মেসোডার্ম নাই, কিছু জেলির ন্যায় স্ট্রাকচার আছে, দিস ইজ মেসোগ্লিয়া বা মেজেনকাইম, নট এ প্রপার সেল লেয়ার অর মেসোডার্ম। এই ধরনের অর্গানিজম গুলোকে বলছি আমরা, যার মধ্যে দুটো জার্ম লেয়ার আছে, কি কিনা অনলি এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, তাদেরকে বলি আমরা ডিপ্লোব্লাস্টিক। কারা ডিপ্লোব্লাস্টিক? না, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এরা ডিপ্লোব্লাস্টিক। টিনোফোরার পরে প্ল্যাটিহেলমিনথিস আসছে। প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে প্রথম দেখবো আমরা মেসোডার্ম ডেভেলপ করেছে, যদিও সেটা একটা লিকুইড টিস্যু, তার যদি সেটাকে প্যারেনকাইমা বলি বাস, কিন্তু বাট সেটা একটা মেসোডার্মাল টিস্যু। তাহলে প্রথম প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে
দেখা গেল মেসোডার্মাল টিস্যু। তাহলে ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। এটা লিখে রাখো বা মনে রাখবে যে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম পরিফেরা, নিডারিয়া, টিনোপোরা এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, এতে দুটো জার্ম লেয়ার থাকে তাই ডিপ্লোব্লাস্টিক। আর প্ল্যাটিহেলমিনথেস থেকে আপ টু ম্যামেলিয়া সবাই, বা আপ টু ফাইলাম কর্ডাটা সবাই ট্রিপ্লোব্লাস্টিক, কারণ সবার মধ্যে তিনটে জার্ম লেয়ার থাকে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। বোঝা গেছে? তো তাহলে এই প্ল্যাটিহেলমিনথেস হচ্ছে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম। এটা লিখে রাখবে যে প্ল্যাটিহেলমিনথেস হচ্ছে ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম। ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক। এরপরে সবাই হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে প্ল্যাটিহেলমিনথেস এর বডিতে এই যে রেড কালারে দেখছি আমরা, এন্ডোডার্ম টিস্যু আছে, মেসোডার্মাল টিস্যু আছে, একটোডার্মাল টিস্যু আছে, তিনটে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে প্ল্যাটিহেলমিনথেস এর পরে আসছে নিমাটোডা। নিমাটোডাদের মধ্যে আবার তিনটে জার্ম লেয়ার আছে, বাট ওদের মধ্যেও সিলোম দেখা যায় না, কিন্তু ওদের মধ্যে একটা বডি ক্যাভিটি লক্ষ্য করা যায়, যেটাকে আমরা সিলোম বলিনি, যেটাকে বলি সিউডোসিলোম। তারপরে অ্যানিলিডাতে আসছে ট্রু সিলোম। তাহলে সিলোমের বেসিসে এই ট্রিপ্লোপ্লাস্টিক আমরা কয়েকটা ভাগে ভাগ করব। তাহলে কিভাবে ভাগ করছি? অ্যানিমাল কিংডমকে নাম্বার অফ সেলের বেসিস দুভাগে ভাগ করলাম, প্রোটোজোয়া, মেটাজোয়া। মেটাজোয়াকে জার্ম লেয়ারের বেসিসে ভাগ করলাম, নাম্বার অফ জার্ম লেয়ার। যাদের দুটো তারা ডিপ্লোপ্লাস্টিক, যাদের তিনটে জার্ম লেয়ারে আছে তারা ট্রিপ্লোপ্লাস্টিক। সিলোম কি নাম? মেসোডার্মাল ক্যাভিটি। সো যাদের মেসোডার্ম নেই তাদের তো সিলোমের কোনো গল্পই নেই। আবার যারা ট্রিপ্লোপ্লাস্টিক তাহলে তাদেরকে আমরা অ্যাকর্ডিং টু দ্য সিলোম বা প্রেজেন্স অফ সিলোম তাদেরকে তিন ভাগে ভাগ করি। তাহলে ট্রিপ্লোপ্লাস্টিক কারা? না প্ল্যাটিহেলমিনথেস থেকে কর্ডাটা। তাদেরকে আমরা প্রেজেন্স অফ সিলোম অনুযায়ী তিন ভাগে ভাগ করি, যাদের সিলোম আছে আর যাদের সিলোম নেই, বা যাদের হয়তো সিলোম বডি ক্যাভিটি আছে বাট সেটা সিলোম নয়। তাহলে যাদের সিলোম নেই তারা প্রথমে অ্যাসিলোমেট। তিনটে জার্ম লেয়ার তৈরি হয়েছে কিন্তু কোনো ক্যাভিটি তৈরি হয় নাই, সিলোম তৈরি হয় নাই, তারা অ্যাসিলোমেট, যেমন প্ল্যাটিহেলমিনথেস। তাহলে প্ল্যাটিহেলমিনথেস কিন্তু দুটোর এক্সাম্পল, অ্যাসিলোমেটের এক্সাম্পল, আবার ফার্স্ট ট্রিপ্লোপ্লাস্টিকের এক্সাম্পল। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে প্রথম ট্রিপ্লোপ্লাস্টিক অর্গানিজম কারা, বা ফার্স্ট ট্রিপ্লোপ্লাস্টিক বাট অ্যাসিলোমেট অর্গানিজম কারা। এই দুটোর ক্ষেত্রে কিন্তু এক্সাম্পল বা আমাদের উদাহরণ হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। এরপরে যাদের বডি ক্যাভিটি একটা আছে বাট কথা সেটা ট্রু সিলোম নয়, তাদেরকে বলছি আমরা সিউডোসিলোমেট। তাদের মধ্যে পড়ছে নিমাটোডা। এটাতে আসছি আমরা, এই তিনটে স্ট্রাকচার বুঝবো, কিভাবে ডেভেলপ হয়, ইভলিউশন সেটাও বুঝবো। এখন একটু ক্লাসিফিকেশনটা বুঝে নিয়ে হবে। আর যাদের মধ্যে প্রপার, একটু আগে যে সিলোম দেখালাম, প্রপার মেসোডার্মাল ক্যাভিটি বা এই ক্যাভিটি কমপ্লিটলি আউটলাইন্ড মেসোডার্ম সিলোম প্রেজেন্ট, তারা হচ্ছে অ্যানিলিডা থেকে কর্ডাটা পর্যন্ত, তাদেরকে আমরা বলছি সিলোমেট বা ট্রু সিলোমেট। তাহলে অ্যানিলিডা থেকে কর্ডাটা পর্যন্ত সবার মধ্যে ট্রু সিলোম পাওয়া যায়। সো ফার্স্ট সিলোমেট অর্গানিজম হচ্ছে অ্যানিলিডা। সিউডোসিলোমেট কারা? অনলি নিমাটোডা। আর অ্যাসিলোমেট কারা? অনলি প্লেটিহেলমিনথেস। পরিফেরা, টিনোফোরা, নিডেরিয়া কিন্তু অ্যাসিলোমেট নয়, কারণ ওরা, ওদের মেসোডার্মই নাই, ওরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, নট অ্যাসিলোমেট। যদি এরকম অপশন থাকে, যে মনে করো একটা এমসিকিউ, হুইচ ইজ এন অ্যাসিলোমেট অর্গানিজম, চারটে অপশন দিয়ে মনে করো পরিফেরা, প্ল্যাটিহেলমিনথেস, ইকানোডার্মাটা আর কর্ডাটা। চারটে অপশনকে ঘুরিয়ে দেওয়া আছে, নিচে অপশন দেওয়া আছে চারটে ABCD দেওয়া আছে, যে নিচে এক নম্বর অপশনে যে অনলি এ, অনলি বি, তারপর যে এ অ্যান্ড বি, তারপর হচ্ছে সি অর ডি কিছু একটা দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু অপশন হবে অনলি বি, অর্থাৎ অনলি প্ল্যাটিহেলমিনথেস হচ্ছে অ্যাসিলোমেট। নিডারিয়া, পরিফেরা, টিনোফোরা এদেরকে আমরা অ্যাসিলোমেট হিসেবে কনসিডার করব না, ওরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। সিলোমের রিলেটেড স্টাডি তাদের মধ্যেই করা যাবে, বা তাদেরই সিলোম প্রেজেন্স বা অ্যাবসেন্স বলবো যাদের মধ্যে মেসোডার্ম আছে। যেহেতু ওদের মধ্যে মেসোডার্ম নেই, সো ওরা হচ্ছে সিলোমের বাইরে। সিলোম রিলেটেড কোনো অ্যান্সারে কোশ্চেন ওদের মানে কোনো কিছুতে ওদেরকে আমরা নিয়ে আসবো না। বোঝা গেছে ব্যাপারটা?
তাহলে এরপর আমরা এই অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট আর সিলোমেট ব্যাপারটা একটু বুঝবো কিভাবে ডেভেলপ করলো। দেখো, প্ল্যাটিহেল মিন্স অ্যাসিলোমেট বাট ট্রিপ্লোব্লাস্টিক। ওদের ক্ষেত্রে ম্যাক্সিমামে হচ্ছে প্লেট লাইক চ্যাপ্টা বডি, একটা কাগজের মতন। বডিতে জায়গা কোথায় ক্যাভিটির? একটা টেপ ওয়ার, পাতলা একটা কাগজের মতন। তার বডিতে ক্যাভিটির জায়গা কোথায়? বা একটা প্ল্যানেরিয়া চ্যাপ্টা বডি, বডিতে ক্যাভিটির জায়গা নেই, সেই জন্য বডিতে ক্যাভিটি থাকে না। একটা এন্ডোডার্মাল টিস্যু আছে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট তৈরি করছে কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে ডাইজেস্টিভ ট্র্যাকও থাকে না। যারা প্যারাসাইট, একদম এন্ডো প্যারাসাইট কমপ্লিটলি, যারা ফ্রি লিভিং তাদের ক্ষেত্রে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থাকে, এন্ডোডার্মাল টিস্যু। এবং তারপরে একটা প্যারেনকাইমা টিস্যু থাকে। অ্যাকচুয়ালি আমরা মেসোডার্মাল টিস্যু যেটা বলছি, প্যারেনকাইমাল একটা অনেকটা লিকুইড একটা মেসোডার্মাল টিস্যু, যেটাকে বলছি প্যারেনকাইমাল টিস্যু। এই জন্য এদের স্কেলিটনকে বলা হয় হাইড্রোস্কেলিটন। একটা জিনিস মাথায় রাখবেন, স্কেলিটন যেমন বললাম একটু বলে দিই। স্কেলিটন মিনস অলওয়েজ মেড আপ অফ মেসোডার্মাল টিস্যু। আমাদের যে স্কেলিটন, বোন, কার্টিলেজ সব মেসোডার্ম থেকে তৈরি হয়। তো এদের ক্ষেত্রে যে স্কেলিটন, সেটাও মেসোডার্মাল টিস্যু থেকে তৈরি হয়। বাট সেটা তো কোনো হার্ড স্ট্রাকচার তৈরি হয় না, একটা লিকুইড সফট বা একটা সলিউশনের মতন স্ট্রাকচার, লিকুইড। সেই জন্য এদের স্কেলিটনকে বলা হয় হাইড্রোস্কেলিটন। এটা লিখে রাখবে, স্কেলিটন বা স্কেলিটাল টিস্যু অফ প্ল্যাটিহেল মিন্স নোন এজ হাইড্রোস্কেলিটন। তাহলে এদের ক্ষেত্রে যেহেতু চ্যাপ্টা বডি, সেই জন্য বডি ক্যাভিটি নেই। নেক্সট, এরপরে যখন নিমাটোডা তৈরি হচ্ছে, তখন নিমাটোডাদেরকে বলা হয় রাউন্ড ওয়ার্ম। কারণ কিনা ওদের বডি হচ্ছে সিলিন্ড্রিক্যাল, ক্রস সেকশন করলে রাউন্ড পাবো। একটা সিলিন্ড্রিক্যাল বডি, পেন, ধর একটা পেনের মতন, তাকে যদি আমরা ক্রস সেকশন লিখে আমরা গোল পাবো। রাউন্ড ইন ক্রস সেকশন, দ্যাটস ওয়াই নোন এজ রাউন্ড ওয়ার্ম, নিমাটোডা। তো তাহলে এই প্ল্যাটেলমিনথেস থেকে যখন আমরা ইভলিউশনারি যদি ধরে নিই যে নিমাটোড তৈরি হচ্ছে, তখন কি না একটা চ্যাপ্টা বডি ধরো ফুলছে, সিলিন্ডার হলো, মাঝখানে ক্যাভিটি, অত টিস্যু তো নেই। টিস্যুটা জাস্ট পেরিফেরির দিকে আছে, একটোডার্মের নিচে, মেসোডার্মাল টিস্যুটা পেরিফেরির দিকে আছে। তাহলে ব্লাস্টোসিলটা প্রপারলি ভর্তি হলো নাই, ফাঁকা থেকে গেল বেশ কিছুটা এরিয়া। একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে যে ব্লাস্টোসিলটা ছিল, সেই ব্লাস্টোসিলটা মেসোডার্মাল টিস্যু দিয়ে ভর্তি হয়ে যাওয়ার কথা, বাট গোটাটা ভর্তি হলো না, কিছুটা ফাঁকা রয়ে গেল। অ্যাকচুয়ালি এটা কি ব্লাস্টোসিলটা। তাহলে এইটা, এই যে ক্যাভিটিটা হলো, এই ক্যাভিটিটা দেখো বাইরের দিকে মেসোডার্ম বা ভিতরের দিকে এন্ডোডার্ম। তাহলে এটা কিন্তু সিলোম নয়, এটা হচ্ছে সিউডোসিলোম। বা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ব্লাস্টোসিলটাই। সেই জন্য সিউডোসিলোমের অপর নাম হচ্ছে ব্লাস্টোসিলোম। এটা মনে রাখবেন, সিউডোসিলোমের অপর নাম হচ্ছে কি ব্লাস্টোসিলোম। কারণ কি না, কারণ সিউডোসিলোমটা নান আদার দেন দা ব্লাস্টোসিল। এরপরে যখন নিমাটোডা থেকে অ্যানিলিডা ডেভেলপ করলো, তখন তাদেরও সিলিন্ড্রিক্যাল বডি, তখন তাদের ক্ষেত্রে আস্তে 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 কি না, টিস্যুটা বেশি তৈরি হয়েছে, মেসোডার্মটা আস্তে আস্তে ফিল হয়ে গেছে। কিন্তু মেসোডার্ম দিয়ে টিস্যু ফিল হয়ে গেলেই হলো নাই, বডিতে বাকি যে অর্গান, সেই অর্গান তৈরি হবে, সে তার থাকার জায়গা লাগবে, স্পেস লাগবে। তখন কি হলো না, মেসোডার্মাল টিস্যুটা সরে গিয়ে কিছু গ্যাপ তৈরি করলো, ফাঁকা জায়গা তৈরি করলো। সেই গ্যাপ গুলোই হচ্ছে সিলোম, যার চারদিকেই মেসোডার্ম আছে। আর ভিতরে যে কি সুন্দর একটা স্ট্রাকচার, ভিতরে ডাইজেস্ট, রেড কালারের এন্ডোডার্ম, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, তার ব্লাস্টোপোর, সেখান থেকে পরবর্তীকালে মাউথ বা অ্যানাস তৈরি হবে। যদি এদের থেকে মাউথ তৈরি হয়, তাহলে অ্যানাস এই দিকে তৈরি হবে, অপোজিট এন্ডে অ্যানাস তৈরি হবে এদিকে। আর যদি এটা থেকে অ্যানাস তৈরি হয়, তাহলে অপোজিট এন্ডে মাউথ তৈরি হবে, হেড ফরমেশন হওয়ার পরে বা হেড লাইক স্ট্রাকচার ফরমেশন হওয়ার পরে। বাট আমরা যেটা লক্ষ্য করবো এখানে, মেসোডার্মের মাঝখানে ক্যাভিটি তৈরি হচ্ছে। দিজ আর সিলোমস বা ট্রু সিলোমস। কাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছে? অ্যানিলিডা। অ্যানিলিডা থেকে সবার মধ্যে ট্রু সিলোম দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আসবো আবার যারা সিলোমেট, অর্থাৎ যাদের ট্রু সিলোম আছে অ্যানিলিডা থেকে কটাটা, তাদের সিলোমটা কিভাবে তৈরি হলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। আচ্ছা, হ্যাঁ, বললাম যে এই যে অ্যানিলিডার ক্ষেত্রে যেটা বললাম যে একটা কমপ্লিট স্ট্রাকচার তৈরি হয়েছে, তার মেসোরাম তৈরি হয়েছে, মেসোরামের মাঝখানে সিলোম তৈরি হয়েছে, ট্রু সিলোম। তো অ্যানিলিডা থেকে কডাটা সবার মধ্যেই কিন্তু ট্রু সিলোম আছে। এরপরে ট্রু সিলোম মানে কি না, এই মেসোরামের মাঝখানে থাকা ক্যাভিটি।
তো এই যে ক্যাভিটিটা, এর কাজ কি? সিলোম কেন অরিজিন করে? না সিলোমের কাজ হচ্ছে না আমাদের বডি অর্গানস গুলোকে স্পেস দেওয়া, সেই জন্য সিলোম তৈরি হয়েছে। তো এই সিলোমটা কিভাবে তৈরি হচ্ছে, প্রথমে আমি তাহলে দেখালাম ইভলিউশনের ধারা অনুযায়ী প্রথমে কিনা, প্রথমে আগে মেসোরাম তৈরি হয়ে যাবে, ফিল্ড হয়ে যাবে জায়গাটা, দিয়ে সেই মেসোরামটা সরে গিয়ে সিলোম ডেভেলপ করবে। তো কিভাবে সিলোমটা অরিজিন করছে, সেই অনুযায়ী আবার সিলোম দু রকমের, সাইজোসিলোম আর এন্টেরোসিলোম। তাহলে সিলোম, ট্রু সিলোম কাদের থেকে দেখতে পাওয়া যায়? অ্যানিলিডা থেকে কর্ডাটা, অ্যানিলিডা থেকে কর্ডাটা। তাহলে সিলোম অ্যানিলিডা থেকে কর্ডাটা সবার মধ্যে দেখতে পাওয়া যায়। তাদেরকে আবার অ্যাকর্ডিং টু দা অরিজিন অফ সিলোম আমরা দুভাগে ভাগ করি, সাইজোসিলোমেট আর এন্টেরোসিলোমেট। খুব সিম্পল ভাবে বললে, যাদের মেসোডার্মটা ফেটে গিয়ে ক্যাভিটি তৈরি হয়ে সিলোম তৈরি হয়, তারা হচ্ছে সাইজোসিলোমেট। আর যাদের ওই এন্ডোডার্মের যে এন্টেরন বা আর্কেন্টেরন যে ক্যাভিটিটা তৈরি হয়েছে, সেই এন্টেরন থেকে পাউচের আকারে, বাবেলসের আকারে কিছু স্পেস এসে পরে মেসোডার্মে সিলোম তৈরি করছে, তারা হচ্ছে এন্টেরোসিলোম। অর্থাৎ দুটো শব্দ দেখো, সাইজো মানে স্প্লিট আপ, ভাঙা, মেসোডার্মটা স্প্লিট করে পরে সিলোম তৈরি করছে, তাই সাইজোসিলোম। আর এন্টেরন থেকে সিলোম তৈরি হচ্ছে, তাই এন্টেরোসিলোম। তাহলে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এই তিনটে ফাইলাম, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অর্থাৎ অ্যানিলিডা থেকে মোলাস্কা, এদের মধ্যে দেখতে পাওয়া যায় সাইজোসিলোম। আর ইকাইনোডার্মাটা থেকে কডাটা, মানে ইকাইনোডার্মাটা, হেমিকডাটা এবং কডাটা, এদের মধ্যে দেখতে পাওয়া যায় এন্টেরোসিলোম। তাহলে আমরা দুটো একটু দেখে নিই কিভাবে তৈরি হচ্ছে। দেখো, এই যে মেসোডার্মটা যদি এরকম ফেটে যায়, এখানে মেসোডার্মের মাঝখানে যদি কোনো ক্যাভিটি ডেভেলপ করে, মেসোডার্মের মাঝখানে এরকম স্প্লিট তৈরি, স্প্লিট করছে, মেসোডার্মটা এরকম স্প্লিট করছে, দিয়ে সেই যে ফাটলটা তৈরি হলো, সেই ফাটলটা আস্তে আস্তে বড় হতে 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 হতে, এরকম ফাটলটা বড় হতে হতে সিলোম ডেভেলপ করলো। এই যে আস্তে আস্তে যখন সিলোম ডেভেলপ করে গেছে, একটা ক্যাভিটি তৈরি হয়েছে, স্পেস, ফাটলটা বড় হতে হতে, তখন সেটা হচ্ছে সাইজোসিলোম। আর যদি এরকম এন্টেরন থেকে বাবেলের মতন পাউচ বেরিয়ে আসে, দিয়ে সেইটা এসে যদি এরকম সিলোম ডেভেলপ করে, তখন সেটা হচ্ছে এন্টেরোসিলোম। বোঝা গেছে? সাইজোসিলোম, এন্টেরোসিলোম বোঝা গেছে? কি বলো হে, বোঝা গেছে? বেশ, তাহলে মেসোরামটা স্প্লিট আপ করে যে সিলোম তৈরি করে সেটা হচ্ছে সাইজোসিলোম, আর এন্টেরন থেকে যে সিলোম তৈরি হয় সেটা হচ্ছে এন্টেরোসিলোম। কাদের দেখতে পাওয়া যায়? না, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ট্রু সিলোম বাট সাইজোসিলোম। ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, ট্রু সিলোম বাট এন্টেরোসিলোম। ব্যাস, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আর দুটো জিনিস বুঝবো, প্রোটোস্টোম আর ডিউটেরোস্টোম। এই যে আমরা একটু আগে ক্যাভিটিটা দেখছিলাম, এই যে ব্লাস্টোপোর, এই যে ব্লাস্টোপোর, সেই ব্লাস্টোপোর থেকে আইদার মাউথ হতে পারে অথবা অ্যানাস হতে পারে। দেখা গেছে যে যাদের সাইজোসিলোম, তাদের এই ব্লাস্টোপোর থেকে মাউথ তৈরি হয়, তাদেরকে বলা হয় প্রোটোস্টোম। প্রোটো মিন্স আগে, স্টোম মানে মাউথ। তাহলে ব্লাস্টোপোর তো আগে তৈরি হচ্ছে, তারপরে ছিদ্রটা পরে তৈরি হবে। তাহলে ব্লাস্টোপোর যদি মাউথে কনভার্ট হয়, তার মানে মাউথ আগে তৈরি হলো। তাহলে তাদের, যাদের ক্ষেত্রে ব্লাস্টোপোর থেকে মাউথ তৈরি হয়, অ্যানাস পরে তৈরি হয়, তাদেরকে বলা হয় প্রোটোস্টোম। কারা প্রোটোস্টোম? ওই একই, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। আর যাদের ক্ষেত্রে এ থেকে, ব্লাস্টোপোর থেকে অ্যানাস তৈরি হয়, এই যে ব্লাস্টোপোর, সেটা থেকে কিসের কি তৈরি হবে? অ্যানাস। মাউথ পরে আলাদা করে এদিকে তৈরি হয়ে যাবে, এদিকে মাউথ পরে তৈরি হয়ে যাবে। তাদের ক্ষেত্রে বলি, তাদেরকে আমরা বলছি ডিউটেরোস্টোম। ডিউটেরো মিন্স পরে, স্টোম মানে মাউথ, মাউথ পরে তৈরি হবে। আমরা সবাই ডিউটেরোস্টোম। ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা ডিউটেরোস্টোম। হয়েছে? তাহলে আমরা আরেকবার ক্লাসিফিকেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি। কিভাবে ক্লাসিফাই করলাম? না, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেল, অ্যানিমাল কিংডমকে আমরা প্রোটোজোয়া এবং মেটাজোয়া দুটো ভাগে ভাগ করছি। যারা ইউনিসেলুলার তারা প্রোটোজোয়া, যারা মাল্টি সেলুলার তারা মেটাজোয়া।
মেটাজোয়াদেরকে নাম্বার অফ জার্ম লেয়ার অনুযায়ী দুটো ভাগে ভাগ করছে। যাদের দুটো জার্ম লেয়ার তারা ডিপ্লোব্লাস্টিক, যাদের তিনটে জার্ম লেয়ারই প্রেজেন্ট তারা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। যাদের দুটো জার্ম লেয়ার তাদের কি কি, একটোডার্ম এন্ডোডার্ম। কারণ একটোডার্ম থেকে প্রথমে এন্ডোডার্ম তৈরি হয়, মেসোডার্ম পরে তৈরি হয়। আর ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে তাহলে মেসোডার্মটাও তৈরি হয়ে যাবে। ডিপ্লোব্লাস্টিক কারা? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। ট্রিপ্লোব্লাস্টিক কারা? প্ল্যাটেলমেন্থিস থেকে কর্ডাটা পর্যন্ত সবাই। এবারে ট্রিপ্লোব্লাস্টিককে আবার আমরা সিলোম প্রেজেন্স অ্যাবসেন্স অনুযায়ী তিন ভাগে ভাগ করছি। যাদের সিলোম নেই, ট্রিপ্লোব্লাস্টিক বাট সিলোম নেই, তারা অ্যাসিলোমেট। যাদের বডি ক্যাভিটি আছে বাট দ্যাটস নট ট্রু সিলোম, তারা হচ্ছে সিউডোসিলোম, সিউডোসিলোমেট। কারা? না নিমাটোডা। অ্যাসিলোমেট কারা ছিল? প্ল্যাটিহেলমিনথস। আর ট্রু সিলোম কাদের ক্ষেত্রে ডেভেলপ করেছে? না অ্যানেলিডা থেকে কর্ডাটা। যাদের ট্রু সিলোম তৈরি হয়েছে তাদেরকে আবার অ্যাকর্ডিং টু অরিজিন অফ সিলোম, যে সিলোমটা কেমন ভাবে তৈরি হচ্ছে সেই অনুযায়ী দুভাগে ভাগ করছি। যাদের ক্ষেত্রে মেসোরামটা ফেটে গিয়ে সিলোম তৈরি হচ্ছে তারা সাইজোসিলোমেট। আর যাদের এন্টেরন থেকে সিলোম তৈরি হয় তারা হচ্ছে এন্টেরোসিলোমেট। কারা সাইজোসিলোমেট? অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। কারা এন্টেরোসিলোমেট? ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। যারা সাইজোসিলোমেট তাদের ব্লাস্টোপোর থেকে মাউথ তৈরি হয়, তাই তাদেরকে বলছি প্রোটোস্টোম। আর যারা এন্টেরোসিলোমেট তাদের ব্লাস্টোপোর থেকে অ্যানাস তৈরি হয়, মাউথ পরে তৈরি হয়, তাই তারা হচ্ছে ডিউটেরোস্টোম। এই পর্যন্ত বোঝা গেছে? এই হচ্ছে আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ অ্যানিমাল কিংডম, যেটা আমাদেরকে অ্যানিমাল কিংডম পড়ার জন্য আগে এই জিনিসটা বোঝার দরকার আছে। ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত? Yes.